মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে দেশ পরিচালনায় সামরিক বাহিনীর সাংবিধানিক ভূমিকা থাকা দরকার। সেনানিবাসে বসে জেনারেল এরশাদ তার ইচ্ছামতো ছক কাটছিলেন। বেগম খালেদা জিয়া ১৯৮২ সালের ৩রা জানুয়ারি বিএনপিতে যোগ দেন। এরশাদের উত্থান। বিচারপতি সাত্তার তখন রাষ্ট্রপতি নির্বাচিত হননি। সেনাপ্রধান জেনারেল এরশাদ রীতিমতো মার্ক টাইম করছেন। ক্ষমতার মসনদটা তার মনে হচ্ছিল হাতের নাগালের মধ্যেই। তার জীবনে অনেক উত্থান পতন গেছে। তিনি বুঝতে পেরেছিলেন সবুরে মেওয়া ফলে। তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। খালেদ মোশাররফ, আবু তোহা ও আবুল মঞ্জুরের মতো মাথা গরম করার লোক তিনি ছিলেন না। ১৯৮১ সালের অক্টোবরে তিনি নতুন একটা তত্ত্ব বাজারে ছাড়লেন। দেশ পরিচালনায় সামরিক বাহিনীর সাংবিধানিক ভূমিকা থাকা দরকার। অক্টোবরে লন্ডনের গার্ডিয়ান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে এরশাদ তার এই সম্পর্কিত ভাবনা তুলে ধরেন। ১৮ অক্টোবর গার্ডিয়ানে ছাপা এরশাদের বক্তব্য ঢাকা সাপ্তাহিক হলিডে পত্রিকায় ছাপা হয়। এছাড়া হলিডেতে তিনি আলাদা একটা সাক্ষাৎকার দেন। গার্ডিয়ানে দেওয়া সাক্ষাৎকারে এরশাদ বলেছিলেন, দেশে ভবিষ্যতে আর যাতে কোনো অভ্যুত্থান করতে না পারে সেজন্য সামরিক বাহিনীকে সরাসরি দেশের প্রশাসনে জড়িত রাখতে হবে। এটা করলে সেনাবাহিনীর লোকদের মনে দেশের স্থায়িত্ব রক্ষার দায় চাপবে। প্রশাসনের সঙ্গে নিজেরা জড়িত আছে বলে দেশের ভালো মন্দের দায় দায়িত্ব তারা এড়াতে পারবে না। এতে অন্তত ক্ষমতা দখলের জন্য অভ্যুত্থান ঘটানোর নতুন কোনো প্রয়াস দেখা যাবে না। ভবিষ্যতে দেশের অভ্যুত্থান অর্থাৎ কুদেতা বন্ধ করার জন্য যদি সেনাবাহিনীকে দেশের প্রশাসনের সঙ্গে যুক্ত করা যায়, তবে সেনাবাহিনীর লোকেরা ভাববে তারাও দেশের দায়িত্বশীল পদে রয়েছে, সেই দায়িত্ব তাদের পালন করা উচিত। এই ধারণার একটি মনোভাব জন্ম নিলে সেনাবাহিনীর মধ্যে কোনো হতাশা থাকবে না, অভ্যুত্থান সৃষ্টির প্রবণতা বন্ধ হয়ে যাবে। এরশাদ আশা করেছিল তার সমর্থনপুষ্ট বিচারপতি সাত্তার তার পছন্দ মতো পদক্ষেপ নেবেন এবং প্রয়োজনে সংবিধান সংশোধন করবেন। কিন্তু নির্বাচনের পর সাত্তার এরশাদের কথার ধারে কাছে দিয়েও গেলেন না। সাত্তারের সোজা সরল কথা, সামরিক বাহিনীর দায়িত্ব হল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সুতরাং তারা ব্যারাকেই থাকবে। সাত্তারের নতুন মন্ত্রিসভা ২৭ নভেম্বর শপথ নেয়। বেশিরভাগ পুরনো মুখ নতুন মন্ত্রিসভায় ঠাঁই পায়। শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকেন। বিচারপতি সাত্তার বঙ্গভবনে বসে সাংবিধানিক সরকার চালাচ্ছিলেন। তবে বঙ্গভবন তখন আর ক্ষমতার একক কেন্দ্র ছিল না। সেনানিবাসে বসে জেনারেল এরশাদ তার ইচ্ছামতো ছক কাটছিলেন। মন্ত্রিসভার শপথের ২৪ ঘন্টা পার না হতেই ২৮ নভেম্বর তিনি সেনা সদরে তার পছন্দের কয়েকজন সংবাদপত্রের সম্পাদকের দাওয়াত দিলেন মন খুলে কিছু কথা বলার জন্য। তাদের মধ্যে ছিল ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জুর, সাপ্তাহিক হলিডের এনায়েতুল্লাহ খান, সাপ্তাহিক বিচিত্রার শাহাদত চৌধুরী এবং বিবিসির সংবাদদাতা আতাউস-সামাদ। এর আগে গার্ডিয়ান পত্রিকায় তিনি যা বলেছিলেন সেই কথাগুলো লিখে তারা সাইক্লোস্টাইল কপি দিলেন সম্পাদকদের। লেখাটির শিরোনাম ছিল রোল অব দ্য মিলিটারি ইন পলিটিক্স। বিষয়টি যাতে গণমাধ্যমে প্রচার না পায়, তথ্যমন্ত্রী শামসুল হুদা চৌধুরী সেজন্য চেষ্টা করেছিলেন। তিনি নিজেই দৈনিক বাংলা অফিসে গিয়ে সম্পাদক শামসুর রহমানের হাত থেকে এরশাদের লেখার কপিটি নিয়ে নেয়। লেখাটি ইত্তেফাক ও হলিডে ছেপেছিল, বিবিসিও প্রচার করেছিল। বিচারপতি সাত্তার ২৯ নভেম্বর সকালে খবরের কাগজে এরশাদের লেখা পড়ে ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলেন। কেউ কেউ এরশাদকে বরখাস্ত করার কথা বলেন, অন্যরা ভেবেচিন্তে কাজ করার পরামর্শ দেন। সব কথাই এরশাদের কানে যায়। তিনি বঙ্গভবনে এসে রাষ্ট্রপতিকে আশ্বাস দিয়ে বলেন তার ভুল হয়ে গেছে। কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে বলেন যে এমন কথা তিনি আর বলবেন না এবং তিনি সেনাপ্রধান থাকাকালীন দেশে কোনো সামরিক অভ্যুত্থান হবে না। এরশাদ তার শপথ ভঙ্গ করেছিলেন। সাত্তারের মন্ত্রিসভা দুভাগ হয়ে গিয়েছিল। এখানে নীতি ও আদর্শের কোনো বালাই ছিল না। একটা গ্রুপ ছিল সাত্তারের অনুগত, অন্য একটা গ্রুপ নানা ছলছুতোই সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত। তাদের মধ্যে টাকা পয়সা নিয়েও গোলমাল ছিল। নির্বাচন উপলক্ষে অনেক টাকা জোগাড় করা হয়েছিল। বিদেশ থেকেও টাকা এসেছিল। বিদেশ থেকে আসা বিরাট অঙ্কের একটা তহবিল একটা গ্রুপের হাতে চলে যায়। এই গ্রুপের সঙ্গে দুটো গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। সামরিক বাহিনীর সরকারের মধ্যে এই ধরনের একটা বিভাজন বজায় থাকুক তা মনে প্রাণেই চেয়েছিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে মওদুদ আহমেদ একসময় জিয়া সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। পরে জিয়ার নেকনজর থেকে তিনি ছিটকে পড়েন এবং মন্ত্রিসভা থেকে বিতাড়িত হন। সাত্তারের সঙ্গে বন্ধুত্বের যোগাযোগ বেড়ে যাওয়ায় এরশাদ মওদুদকে একদিন টেলিফোন করে বললেন যে সাত্তারের সরকারে তার যোগ দেওয়া ঠিক হবে না। এরশাদ বলেছিলেন, বিএনপিতে একমাত্র আপনারই ইমেজ আছে, আপনি এরকম একটা সরকারের সঙ্গে নিজেকে জড়াবেন কেন? মওদুদের মনে হলো সামরিক বাহিনী ক্ষমতা দখল করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই প্রসঙ্গে মওদুদ বলেন, এরশাদের সঙ্গে নির্বাচনের আগে আমার কয়েকবার সাক্ষাৎ হয়, কিন্তু
এবার তাকে একটু উদ্বিগ্ন এবং উত্তেজিত বলে মনে হলো। বিএনপির মধ্যে একটা গ্রুপ বেগম জিয়াকে দলের চেয়ারপারসন নির্বাচিত করতে চেয়েছিলেন, কিন্তু সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো এবং সরকারের মন্ত্রীরা কেউই তা চাননি। কারণ দুর্বল চরিত্রের সাত্তারকে নিয়ে যা খুশি করানো সম্ভব ছিল। বেগম জিয়ার ব্যাপারে ঝুঁকি নিতে চাননি কেউই। বেগম জিয়াকে দলের চেয়ারপারসন এবং সরকারের উপরাষ্ট্রপতি করার একটা প্রস্তাব ছিল। এক পর্যায়ে বিচারপতি সাত্তারই দলের চেয়ারপারসন হওয়ার জন্য বেগম জিয়াকে মনোনয়নপত্র দাখিল করতে বলেছিলেন। পরে মন্ত্রীদের চাপে তিনি নিজেই প্রার্থী হন। পরে সাত্তার বেগম জিয়াকে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য অনুরোধ করলে বেগম জিয়া তা গ্রহণ করেননি। তিনি বুঝতে পেরেছিলেন এই সরকারের দিন ফুরিয়ে এসেছে। জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। সাত্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল। পরে তিনি পুরোদস্তের চেয়ারম্যান হন। বেগম খালেদা জিয়া 1982 সালের 3রা জানুয়ারি বিএনপিতে যোগ দেন। তখন থেকেই তিনি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন। 1982 সালের 28 জানুয়ারি শেরে বাংলানগরে জাতীয় সংসদের নতুন ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাত্তার ও প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়াও উপস্থিত ছিলেন। সংসদ ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার। এরশাদ রাষ্ট্র পরিচালনায় সামরিক বাহিনীর সাংবিধানিক ভূমিকা দাবি করেছিলেন। এরশাদের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি সাত্তার 1 জানুয়ারি 1982 রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধানকে নিয়ে 6 সদস্যের জাতীয় নিরাপত্তা কাউন্সিল তৈরি করেন। ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলের সদস্যরা জাতীয় নিরাপত্তা কাউন্সিল সম্পর্কে অনেকগুলো মুলতবি প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু স্পিকার মির্জা গোলাম হাফিজ কোনো প্রস্তাব উপরেই আলোচনা করার সুযোগ দেননি। 25 ফেব্রুয়ারি সংসদে রাশেদ খান মেনন নিরাপত্তা কাউন্সিল সংক্রান্ত ক্ষমতা ও কাজ সম্পর্কে মন্তব্য করে স্পিকার সংসদের কার্যবিবরণী থেকে তা এক্সপান্স করে দেন। এর প্রতিবাদে মুসলিম লীগ ছাড়া অন্য সব বিরোধী দল 5 মিনিটের জন্য ওয়াকআউট করে। বিএনপি সরকারের মধ্যে তখন দলাদলি চলছিল প্রকাশ্যেই। দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ ছিল অনেকের বিরুদ্ধে। এই সময়ে এমন একটা ঘটনা ঘটে যার উপলক্ষ করে সাত্তার সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হয়। গণমাধ্যমেও বিষয়টি ব্যাপক প্রচার পায়। ঘটনাটি ছিল বিএনপির জৈনিক ইমদাদুল হকের গ্রেপ্তার নিয়ে। ইমদাদুল হক ইমদু একসময় জাসদ করতেন। তিনি ঢাকার কালীগঞ্জ থানার গণবাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন। পরে বিএনপিতে যোগ দেন। কালীগঞ্জে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্ত ছিল না। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সম্পত্তি দখল, অপহরণ ও খুনের অনেক অভিযোগ ছিল। যুব উন্নয়ন মন্ত্রী আবুল কাশেমের সরকারি বাসা থেকে ইমদাদুলকে গ্রেপ্তার করা হয়। কাশেমের বিরুদ্ধে ইমদুকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে। রাষ্ট্রপতি সাত্তার খুব বিব্রত হন। এটা ছিল সাত্তারের মন্ত্রিসভার মধ্যকার কোন্দলের একটা প্রকাশ। ওই সময় একটা প্রচার ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এম এ মতিন ঘটনাটি সাজিয়ে প্রতিপক্ষ গ্রুপের কাশেমকে ফাঁসিয়ে দেন। ডক্টর মতিনের সঙ্গে যে এরশাদের যোগাযোগ ছিল পরবর্তী সময়ে তা প্রমাণিত হয়। কাশেম 11 ফেব্রুয়ারি 1982 সাত্তারের মন্ত্রিসভা থেকে বাদ পড়েন। পত্রপত্রিকায় ইমদাদুল হকের অপরাধের লোমহর্ষক সব ঘটনা প্রকাশ পেতে থাকে। ফলে সাধারণ মানুষের কাছে সাত্তারের সরকারের যেটুকু গ্রহণযোগ্যতা ছিল তাও মিলিয়ে যায়। ফেব্রুয়ারিতে কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানান। এই প্রসঙ্গে মওদুদ আহমেদের ভাষ্য এরকম: তারা প্রেসিডেন্টকে প্রথমে অনুরোধ ও পরে বেশ রূঢ় ভাষায় ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। শেষ পর্যন্ত সাত্তার অদক্ষ ও দুর্নীতিপরায়ণ মন্ত্রিসভা বাতিল করতে রাজি হলেও ক্ষমতা হস্তান্তর করতে রাজি হননি। সামরিক অফিসাররা একটা মিশ্র মনোভাব নিয়ে ব্যারাকে ফিরে যান। তবে ক্ষমতা গ্রহণে ব্যর্থ হলে জনসম্মুখে সাত্তার সরকারের ভাবমূর্তি ধূলিসাৎ করতে সক্ষম হওয়ার তাদের মধ্যে একটি তৃপ্তিবোধ উপলব্ধি হয়। সাত্তার সরকার পতন হলে যে সামরিক সরকার আসবে এটা সবারই জানা ছিল। শত্রু শত্রু আমার বন্ধু, এই অপ্রাপ্ত বাক্যটি তখন আওয়ামী লীগ মনে প্রাণে গ্রহণ করে। সংসদের বিরোধী দলের নেতা আসাদুজ্জামান খান সরকারের পদত্যাগ দাবি করে বলেন, এই সরকারের উপর সেনাবাহিনীর আস্থা নেই। সামরিক শাসন দরজায় যখন কড়া নাড়ছে তখন আওয়ামী লীগ সাত্তার সরকারের প্রতি অনাস্থা জানায় এবং 7 মার্চ 1982 বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে সাত্তার সরকারের উৎখাতের আহ্বান জানায়। 24 মার্চ ভোরবেলায় সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে। জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। সশস্ত্র বাহিনীর ক্ষমতা দখলের পক্ষে বিচারপতি সাত্তারকে নিয়ে জোর করে বেতার ও টেলিভিশনে একটা ভাষণ দেওয়ানো হয়। 24 মার্চ এক ভাষণে জেনারেল এরশাদ বলেন, জনগণের ডাকে সাড়া দিতে হয়েছে, ইহা ছাড়া জাতির সামনে আর কোনো বিকল্প ছিল না। 27 মার্চ এরশাদ সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। আব্দুল সাত্তার লোকচক্ষুর আড়ালে চলে যান। সাত্তারের সরকার ক্ষমতার বৃত্ত থেকে ঝরে পড়া এবং সামরিক সরকার ক্ষমতা দখল বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ খুশি হয়েছিল, সন্দেহ নেই। সামরিক প্রশাসন জারি হওয়ার পরপরই আওয়ামী লীগপন্থীরা
দৈনিক বাংলা বাণী এরশাদের ক্ষমতা গ্রহণকে সমর্থন দিয়েছিল। শেখ ফজলুল করিম সেলিম সম্পাদিত এই পত্রিকাতে মোনাজাতরত এক মহিলার ছবি ছাপা হয়। সরকারি সামরিক আইন জারি হওয়াতে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। আওয়ামী লীগ মনে করেছিল যে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি তো গেল, এটাই লাভের দিক। গুজব আছে যে এরশাদ ক্ষমতা দখলের আগেই নাকি আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলেন। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।